আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট। বাংলা শিরোনাম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। 126 নট গতির ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ প্রযুক্তি অর্জন করেছে ইরান। আরো জানিয়ে দিব পারমাণবিক শক্তিধর পাকিস্তান হামলা এত সহজ নয়, জানালো মরিয়ম। ইয়েমেনে হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী। শেখ হাসিনা পরিবারের 5 সদস্যের বাড়ির জমি জব্দের আদেশ। এদিকে কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত 14। ভারতের আদমশুমারির পাশাপাশি জাত গণনার ঘোষণা দিল মোদী। এদিকে পাকিস্তান বিমান বাহিনীর তারা খেয়ে পালালো ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান। এবং সর্বশেষ জানিয়ে দেব এবার 3 দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা, আতঙ্কে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। 116 নট গতি ক্ষেপণাস্ত্র যুক্ত যুদ্ধজাহাজ প্রযুক্তি অর্জন করেছে ইরান। পাস্টুরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আর জিসির নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, ইরান 116 নট ঘন্টায় 224 কিলোমিটার গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নির্মাণে প্রযুক্তি অর্জন করেছেন। এই যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন ধরনের জাহাজ, ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাবমেরিন তৈরিতে আর জেসির নৌবাহিনীর স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। পাস্টুরের তথ্য বলেছে, রিয়ার অ্যাডমিরাল তাংসিরি জানিয়েছেন 116 নট গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজটি প্রযুক্তিগত দিকসহ অন্যান্য পরীক্ষায় সফল হয়েছেন এবং পারস্য উপসাগর পানিসীমা অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি আরো বলেছেন, ইসলাম বিপ্লবী বিজয়ের আগে ইরান একটি ছোট মাছ ধরার কৌশল তৈরি করতে পারত না এবং মার্কিন কোম্পানিগুলো এই কাজটি করে দিতে, কিন্তু আজ আমরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহীদ সুলাইমানের যুদ্ধ জাহাজ তৈরি করেছি, যা সমুদ্রে 5000 নটিক্যাল মাইল পর্যন্ত অবিরাম যাত্রা করতে সক্ষম। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 80টির বেশি জাহাজ চলাচল করে, এই কথা উল্লেখ করে অ্যাডমিরাল তাংসিরি এই গুরুত্বপূর্ণ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করাকে আর জিসি নৌ ইউনিটের জন্য গর্বের বিষয় হিসেবে বর্ণনা করেছেন। এদিকে পারস্য উপসাগর বিদেশিদের উপস্থিতি নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করে তিনি আরো বলেছেন, শত্রুরা যদি ভয়ঙ্কর লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, এই অঞ্চলে অবৈধ উপস্থিতি এবং অস্ত্র বিক্রি, এই 2 লক্ষ্য অর্জনের জন্য তারা শত্রুতা তৈরি করতে চায়। সূত্র পাস্টুরে এসে। পারমাণবিক শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়, মরিয়ম। পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হয়, কেউ সহজে এতে আক্রমণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ। মঙ্গলবার এক অনুষ্ঠানে মরিয়ম বলেন, পাকিস্তান ভারত সীমান্ত উত্তেজনা বিরাজ করছে, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহ পাকিস্তান সেনাবাহিনীকে দেশ রক্ষার শক্তি দিয়েছেন। পাকিস্তানের যে কোনো শত্রু আক্রমণ করার আগে 10 বার ভাববে। সবাই জানে যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, আমাদের অবশ্যই ইস্পাতের প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। বাইরে আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পিছনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে পাকিস্তান শক্তিশালী হয়েছে বলে উল্লেখ করে মরিয়ম আরো বলেন, পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশ পরিণত করার ক্ষেত্রে নওয়াজ শরীফ ঐতিহাসিক ভূমিকা পালন করে। উক্ত অনুষ্ঠানে পাকিস্তান সরকার দেশের 1 কোটির বেশি শ্রমজীবী পরিবারকে রেশন কার্ড বিতরণ করবে বলে জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সূত্র এটিএম। ইয়েমেনে হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী। হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক সময় এক হামলা থেকে বাঁচতে গিয়ে ওই রণতরী থেকে 67 কোটি ডলার মূল্যের একটি যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। এছাড়া ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর মার্কিন বাহিনী পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার ইয়েমেনে আল মাসিহা টেলিভিশন একটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সূত্রে বরাতে জানায় ইউএসএস হ্যারি টু এস ট্রুম্যান রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো শিগগিরই লোহিত সাগর অঞ্চল ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। এমনই সূত্রটি দাবি, আমরা ট্রুম্যান রণতরী সরাসরি আঘাত হানা খবরটি নাকচ করেছি না, আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর থেকে এলাকা থেকে ত্যাগ করতে দেখতে পারি। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার একটি হামলার দায় স্বীকার করে জানান, হামলাটি ছিল মার্কিন হামলার বেসামরিক হতাহতের জবাব। তারা জানায়, নো ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে বাহিনীর সমান পরিচালিত যৌথ অভিযান ইউএসএস হ্যারি টু এস ট্রুম্যান এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, যার ফলে অন্তরেই ট্রুম্যান উত্তর দিকে সরে যেতে বাধ্য হয়। এটি আরেকটি হামলার ঘটনা থেকে বাঁচতে গিয়ে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে একটি এপে-18 সুপার হার্টেন যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে যায়। জানা গেছে, রণতরীটি আসন্ন হামলা এড়াতে হঠাৎ কৌশলগত মোড় নিলে হাঙ্গার ডিকে ল্যান্ড করা যুদ্ধ বিমানটি একে একে টেনে নিয়ে যাওয়া একটি ট্রাকোবাই জাহাজ থেকে সাগরে পড়ে ডুবে যায়। সূত্র ইন্ডিয়া টুডে। শেখ হাসিনার পরিবারের 5 সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের 5 সদস্যের বাড়ি জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে সাইমা অজেদ পুতুলের রাজধানী বাড়িধারায় 4,98,00,000 টাকার বাড়ি রয়েছে। খুলনায় দিঘুলিয়া শেখ রেহানা, সাইমা অজেদ পুতুল এবং সজীব অজেদ জয়ের নামে থাকা 61,87,000 টাকার 87.70% জমি রয়েছেন। এছাড়া একই জায়গায় রেহানার ছেলে রাজওয়ান মুজিব ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের 41,24,500 টাকা 87.70% জমি রয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ রেহানার নামে থাকা 20,50,000 টাকার 19% জমি রয়েছে। দুদকের জনসংঘ কর্মকর্তা আতরুল ইসলাম এসব তথ্য জানান। এদিন দুদকের পক্ষে উপপরিচালক মনিরুল ইসলাম বাড়ি এবং জমি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সাইমা অজেদ পুতুল স্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করেছেন। মামলা সম্পত্তি নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেছে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের সাথে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের স্থাবর সম্পত্তি মালিকানা পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়া হস্তান্তর করতে না যেতে পারেন, সেজন্য এগুলো জব্দ করা প্রয়োজন। সূত্র ফার্স্ট টুডে। কলকাতার হোটেলে ভয়ানক আগুন, নিহত 14। ভারতের মধ্যে কলকাতা একটি হোটেলে আগুনের ঘটনা ঘটেছে, এতে কমপক্ষে 14 জন নিহত হয়েছে বলে জানা গেছে। ভারতের মধ্যে কলকাতা একটি হোটেলে ভয়ানক আগুন ঘটনা ঘটেছে, এতে কমপক্ষে 14 জন নিহত হয়েছে বলে মঙ্গলবার রাত 8টার দিকে কলকাতার বড়বাজার এলাকা ঋতুরাজ হোটেলে এই ঘটনা ঘটে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, 14টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় উদ্ধার হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়। জানা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করেছে। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি আগুন নেভে রাত 3টার দিকে। নিহতদের ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহতদের মধ্যে 2 জন শিশু, 1 জন মহিলা এবং 11 জন পুরুষ রয়েছে। এদের মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ঘটনার পর থেকে পলাতক হোটেলের মালিক। ঘটনার পরপর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনকে ক্ষতিগ্রস্তের উদ্ধারের জন্য অনুরোধ করেছেন। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারি রাখার আহ্বান জানান। ভারতে আদমশুমারি গণনার পাশাপাশি জাত গণনার ঘোষণা দিল মোদী সরকার। আদমশুমারি বা জনগণনার পাশাপাশি ভারতে এখন থেকে কেন্দ্রীয়ভাবে জাত গণনা করা হবে। মোদী সরকার মন্ত্রিসভা রাজনৈতিক কমিটি বুধবার এই সিদ্ধান্ত নিয়েছেন। আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে জাত গণনা সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করা হবে না। আগামী জনগণনার সঙ্গে সেই তথ্য প্রকাশিত হবে বলে জানানো হয়। প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক কমিটির বৈঠক শেষ হলে রেল তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বনীয় এবং বৈষ্ণব বলেছেন, রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে জনগণনার সঙ্গে জাতি গণনার তথ্য যুক্ত করা উচিত।
রাজ্য জাতগত তথ্য সংগ্রহ সমীক্ষা ব্যবস্থা করেছেন, সেক্ষেত্রে সব রাজ্যের পদ্ধতি সঠিক ছিল না বলে মনে করেছেন কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য এই সমীক্ষা ভালোভাবে করলে বাকি রাজ্যগুলোর সমীক্ষায় অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিকোণ রয়ে গিয়েছে। এর ফলে সমীক্ষাগুলো ঘিরে সমাজে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়। রাজনীতির কারণে যাতে সমাজের শৃঙ্খলা কোনো প্রভাব না পড়ে, সেই কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। তিনি বলেছেন, সেই কারণে জাত সংক্রান্ত তথ্যের জন্য সমীক্ষার বদলে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র ফার্স্ট টুডে। পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে পালালো ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান, দাবি ইসলামাবাদের। পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতের যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন ইসলামাবাদ। সেই সময় অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় বিমানগুলো। বুধবার রাষ্ট্রীয় সংবাদ পিটিভি নিউজের বরাতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। ডনের খবরে বলা হয়েছে, ভারত কোনো প্রমাণ না দিয়ে হামলাকারীদের সীমান্তের বাইরে যোগসূত্রে ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে পাকিস্তান রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে দৃঢ়ভাবে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। হামলার পরপর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। 22 এপ্রিল পহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই চির প্রতিদ্বন্দ্বী দেশের দুটোর মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী করেছেন এবং ভারতের যে কোনো অনুপ্রবেশের জন্য প্রস্তুত রয়েছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাম হামলার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তার সামরিক বাহিনীকে কার্যকরী স্বাধীনতা দিয়েছেন। এদিকে নিরাপত্তা সূত্রে বরাদ্দ টিভি নিউজ জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনী IAF 4টি রাফেল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে। এরপর বিএসএফ এর বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতের যুদ্ধবিমানগুলো দেখতে পায়। পিএফ এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফেল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা আরো জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করে, যার ফলে রাফেল জেটগুলো বিভ্রান্ত এবং তাড়াহুড়ো করে পিছু হটে। পাকিস্তানের তথ্য মন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার সকালে বলেছিলেন যে অবিশ্বাস্য গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দেয় ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। এরপরই এমন ঘটনা ঘটলো। এদিকে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার ঘোষণা দিয়েছেন, পাকিস্তান আগে হামলা করবে না, তবে ভারত আক্রমণ চালালে কঠোর জবাব দেবে পাকিস্তান। সূত্র ইন্ডিয়া টুডে। 3 দেশ থেকে ইসরায়েলে 20টির মতো রকেট ও ড্রোন হামলা। ইসরায়েলে 140টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। 3 দেশ থেকে এই হামলা চালানো হয়। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলে 130টির বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার শব্দের সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় তৈরি হয়েছে। অন্যদিকে একই সময় দেশটির সঙ্গে অন্তত 10টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী 60টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির ছোড়া এই ড্রোন 6টি লেবানন থেকে, 3টি ইরাক, অন্যান্য একটি দেশ থেকে হামলা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের তেরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়। এতে অন্তত 11 জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করছে। ইসরায়েলের বিমান বাহিনী হাইপার দক্ষিণ বিনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগ্রস্ত করা ভিডিও ধারণ করেছে। এলাকাটি সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি প্রায় 1300 ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে সব হামলা করা হয়েছে। সূত্র আরব নিউজের।